প্রিয় এইচএসসি 26 ও 27 ব্যাচের শিক্ষার্থীরা, আজ থেকে তোমাদের সাথে আমার শুরু হলো এইচএসসির যাত্রা। তো সায়েন্স, কমার্স আর যে গ্রুপেরই হও না কেন, সবার জন্য একটা কমন সাবজেক্ট হচ্ছে আইসিটি। তো আইসিটি দিয়েই আজকে আমি আমার এইচএসসির ক্লাসগুলো শুরু করলাম। সো দেখতেই পাচ্ছ আইসিটির অধ্যায় 3-এর যেই সংখ্যা পদ্ধতির প্রথম পর্বটা, আমাদের 3 নম্বর অধ্যায়। আইসিটি টোটাল চ্যাপ্টার 6টা চ্যাপ্টার, তাই না? এই 6টা চ্যাপ্টারের মধ্যে 3 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো এখানে আমি জাস্ট দুইটা পার্ট, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস। তো প্রথম পার্টটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি। তো দেখো, এখানে প্রত্যেকটা জিনিসের ছোট ছোট করে সংজ্ঞা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, বিস্তারিত আলোচনা এই ক্লাসে থাকবে। ওকে, তো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। জার্নিটা আমাদের কত বছরের? 26 ব্যাচের জন্য 1 বছরের, 27 ব্যাচের জন্য 2 বছরের। ঠিক আছে, সো চলো ক্লাসটা আজকে সবাই করো। এবং আর একটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা জানো তো জানো, যারা জানো না, সায়েন্স গ্রুপের যারা আছো তাদের আমি কিন্তু ফিজিক্স এবং তোমার হায়ার ম্যাথ ক্লাসগুলো নিব। ফিজিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, হায়ার ম্যাথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। তো যারা চাও সেই ক্লাসগুলো করতে পারো, ইউটিউবে পাবা। আর যে কোর্স অলরেডি রানিং আছে সেটা থেকে ভর্তি হইতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, নাম্বারটা আমি শেষের দিকে দিয়ে দিব। তো দেখো, সংখ্যা, প্রথমে আমরা দেখি যে সংখ্যা পদ্ধতি আলোচনার বিষয় কি? সংখ্যা পদ্ধতি। তাহলে সবার আগে আমাদের কি বুঝতে হবে বলো তো? সংখ্যা জিনিসটা কি বুঝতে হবে না? তো সংখ্যা কি সবাই বুঝো, তাই না? কোনো কিছু গণনা বা হিসাব নিকাশ করার জন্য যে প্রতীকগুলো আমরা ব্যবহার করি সেগুলাই কি আমাদের সংখ্যা। এখানে লেখা আছে, দেখো, সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাপ এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। এগুলোই হচ্ছে আমাদের সংখ্যা। সহজ কথা ভাই, এই যে ধরো আমি লিখলাম 502, ঠিক আছে, বা 410, এটা হচ্ছে একটা কি সংখ্যা। এই সংখ্যাটা হচ্ছে কি 410। এই আইসিটি কোর্সের ফি, কেউ যদি হচ্ছে ওয়েবসাইট থেকে কিনতে চাও তাহলে আইসিটি কোর্সের ফি হচ্ছে কি 410, এটা একটা সংখ্যা। আবার আমি যদি একটা নাম্বার দিই 01984768263, এইটা কি বলতো? এটা একটা নাম্বার, এটা হচ্ছে একটা নাম্বার। তো এই নাম্বার, আচ্ছা এই নাম্বার কি বলতো? সংখ্যার ইংলিশই তো হচ্ছে নাম্বার। তো এটা হচ্ছে নাম্বার, যদিও এটা একটা সংখ্যা, এই সংখ্যার একটা বিশেষ গুরুত্ব আছে। সেই বিশেষ গুরুত্বটা কি ভাইয়া? এটাই হচ্ছে আমার নাম্বার 01984768263। তো 410 এটা একটা সংখ্যা, এটা কি পরিমাণ করতেছে? এটা হচ্ছে কোর্সের প্রাইস পরিমাণ করতেছে 2 বছরের জন্য, ঠিক আছে। আর এই যে আরেকটা সংখ্যা, এটা কি প্রকাশ করতেছে? এটা ভাইয়া নাম্বার প্রকাশ করতেছে। যোগাযোগ করো, ঠিক আছে, যদি কেউ চাও। আর যারা চাও যে না ভাইয়া ফ্রি করো, ফ্রি, ইউটিউবে অনেক ক্লাসই পাবা, কোনো সমস্যা নেই। তো এখন দেখো সংখ্যা, তাহলে সংখ্যা বুঝছো না? সংখ্যার ভেতরে মানে আমরা যে প্রতীকগুলা ব্যবহার করতেছি সেগুলাই হচ্ছে আমাদের অঙ্ক। সংখ্যা পদ্ধতি আমরা শিখলাম। সংখ্যা কোনো কিছু গণনা অথবা পরিমাপ অথবা পরিমাণ করার জন্য যে প্রতীকগুলা ব্যবহার করব সেগুলোকে আমরা বলবো হচ্ছে সংখ্যা। এই যে সেগুলোকে আমরা যে পরিমাণ করার জন্য যে জন্য যা ব্যবহৃত হয়, ঠিক আছে, এমন একটি উপাদান যা হচ্ছে আমাদের কোনো কিছু গণনা, পরিমাণ করার জন্য ব্যবহার করা হয়। এই সংখ্যার ভেতরে যেগুলো আমরা এই প্রতীকগুলা ব্যবহার করতেছি প্রত্যেকটা এক একটা অঙ্ক। তাহলে এখানে কয়টা অঙ্ক আছে বলো তো? 3টি অঙ্ক আছে। এখানে কয়টি অঙ্ক আছে? 3টি। এখানে কয়টি অঙ্ক আছে বলো তো? 11টি অঙ্ক আছে, তাই না? এখানে আছে 11টি অঙ্ক। তো দেখো, সংখ্যা কোটি 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 হইতে পারে, সংখ্যার কোনো সীমানা নাই, কিন্তু অঙ্কের কিন্তু কি আছে? সীমানা আছে। এখন সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যেই সংখ্যাগুলো হিসাব করি ওই সংখ্যাগুলো কি বলতো ভাইয়া? দশমিক সংখ্যা পদ্ধতি। তো এই দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কয়টা অঙ্ক ব্যবহার করি বলো? 0, 1, তারপর হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক ব্যবহার করি বলো তো? 10টি। এই 10টি হচ্ছে অঙ্ক, এই 10টি হচ্ছে আমাদের কি অঙ্ক। কয়টি? 10টি। এই 10টি হচ্ছে আমাদের অঙ্ক হচ্ছে 10টি। তাহলে আমাদের দশমিক পদ্ধতিতে তাহলে আমরা সংখ্যা এই 10টি অঙ্ক দিয়ে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক দিয়ে অসংখ্য সংখ্যা গঠন করা যায়। তাহলে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা জিনিসটা কি এবং অঙ্ক জিনিসটা কি আমরা বুঝলাম। আচ্ছা দেখো, একটুখানি খেয়াল করো, এগুলা অঙ্ক প্লাস এগুলারে তুমি কি বলতে পারবা? অঙ্ক প্লাস এগুলা কি বলতো? সংখ্যা। এগুলা অঙ্ক, এইগুলো হচ্ছে আমাদের অঙ্ক, প্লাস এগুলো হচ্ছে আমাদের কি? সংখ্যা। বুঝতে পারছো? এগুলো সংখ্যাও, এগুলো অঙ্ক। বাট আমি যদি এখানে 20 লিখি তাহলে 20, এই 20 কম্বাইনলি এটা কিন্তু একটা সংখ্যা। এটা কিন্তু একটা কি বলতো? সংখ্যা। কিন্তু এটা কি না? অঙ্ক না। এটা কিন্তু অঙ্ক না। আচ্ছা, অঙ্কর ইংলিশ কি ভাইয়া? অঙ্কর ইংলিশ হচ্ছে হচ্ছে আমাদের অঙ্কর ইংলিশ, এটা হচ্ছে আমাদের ডিজিট।
অঙ্কর ইংলিশ হচ্ছে ডিজিট, সংখ্যার ইংলিশ তো বললাম নাম্বার, তাহলে অঙ্ক হচ্ছে আমাদের ডিজিট। তাহলে আমাদের এই যে সংখ্যা, এই যে এটা হচ্ছে আমাদের সংখ্যা, বাট এই 20 কি না, অঙ্ক না, ঠিক আছে। তাহলে মানে আমরা বুঝলাম যে সকল অঙ্কই সংখ্যা, বাট সকল সংখ্যা অঙ্ক না। বুঝতে পারছো? সকল অঙ্ক সংখ্যা হবে, অঙ্ক যেগুলা সেগুলোকে সংখ্যাও বলতে পারবো, অঙ্ক যেগুলো সেগুলোকে কি বলতে পারবো, সংখ্যাও বলতে পারবো, বাট সকল সংখ্যাকে আমরা কি বলতে পারবো না, অঙ্ক বা ডিজিট বলতে পারবো না। তার মানে সকল সংখ্যাই অঙ্ক না, বাট সকল অঙ্কই হচ্ছে কি সংখ্যা। তো আমরা এটা বলতে পারি যে সকল অঙ্ক সংখ্যা, সকল অঙ্ক লিখে রাখো নাহলে আবার ভুলে যাবে। সকল অঙ্ক আর সংখ্যার মধ্যে পার্থক্যটা বুঝতে হয়, ঠিক আছে। সকল অঙ্ক অঙ্ক সংখ্যা, কিন্তু কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়, অঙ্ক নয়। এই জিনিসটা জাস্ট আমরা একটুখানি লিখে রাখি, সকল অঙ্ক সংখ্যা, যে সকল সংখ্যা অঙ্ক নয়। এটা খুবই বেসিক দুইটা জিনিসপাতি আমরা কথাবার্তা বললাম। এখন আমরা সামনের দিকে চলে যাই। এবার দেখা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই যে একটু আগে আমরা সংখ্যা এবং অঙ্কগুলো দেখলাম, এই সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতিগুলো আছে সেগুলোই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এগুলো তো আমি আগে থাকতেই জানি, এখানে আমার কেন শেখানো হচ্ছে এগুলা, তাই না? তো এখন তুমি এতদিন যেই সংখ্যা পদ্ধতিটা জানতা, সেই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে গিয়ে ডেসিমাল। শুধুমাত্র তুমি ডেসিমাল জানতা, 10 ভিত্তিক সংখ্যা। তুমি শুধুমাত্র কি জানতা বলতো, ডেসিমেল। ডেসিমেল বলে কোনো বইয়ে হচ্ছে কোনো বইয়ে ডেসিমেল এভাবে লেখা, কোনো বইয়ে ডেসিমেল এভাবে লেখা। তো ঠিক আছে, যেভাবেই লিখি আমরা, এখানে ডেসিমেল আমি ময়কার মে দিয়েই লিখবো, আর এটার ইংলিশ হচ্ছে আমরা এভাবে লিখবো। দেখো ইংলিশটা হচ্ছে গিয়ে ডেসিমাল। সো এতদিন যাবৎ আমরা এই যে ধরো 50 লিখলাম বা এই যে 410 লিখতেছিলাম, এগুলা সবই এক একটা সংখ্যা, এগুলোর সাথে তোমরা ভালো মতো পরিচিত, সারা জীবন ধরে এগুলো শিখে আসতেছো। এই সংখ্যাগুলোকে কেমনে প্রকাশ করে, সেই প্রকাশের পদ্ধতিটাই কি বলতো, সংখ্যা পদ্ধতি। সেটা তুমি জানো, তাহলে এখানে কেন পড়তেছি, এইখানে পড়তেছি এই কারণে যে কম্পিউটারে কি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় বা এর বাইরেও কি কি সংখ্যা পদ্ধতি আছে, ঠিক আছে। প্লাস তুমি যদি চাও যে আমি কোনো একটা রিকোয়ারমেন্ট হয়েছে, আমি একটা সংখ্যা পদ্ধতির দরকার আমি আবিষ্কার করব, তাহলে তুমি কিভাবে আবিষ্কার করতে পারো। মানে সংখ্যা রিলেটেড যত কিছু আছে সব কিছু এখানে আলোচনা করা হবে, যার কারণে এটা আমরা বলতেছি কি ভাইয়া, সংখ্যা পদ্ধতি। তাহলে কোনো সংখ্যাকে, কোনো একটা সংখ্যাকে যদি প্রকাশ করার পদ্ধতি আমি বের করতে চাই, তো সেই পদ্ধতিগুলোই হচ্ছে সংখ্যা পদ্ধতি। ওকে, এখন এই স্থানিক মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে দুইটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আমরা দেখব। সো সংখ্যা পদ্ধতিকে মানের উপর, মানে স্থানিক মান কি বলতো, ওই যে আমরা শিখছি না ছোটবেলা, একক, দশক, শতক, এগুলো কি আমাদের স্থানিক মান, মানে কোন স্থানে সংখ্যাটা আছে। যেমন আমি তোমাদের একটুখানি বুঝাই, যে যেমন আমি এই যে 410ই লিখলাম, ঠিক আছে, 410 ওরসি একদম মুখস্থ করে ছাড়া দিব। তো এখানে হচ্ছে 410, এই 410 এই যে এই সংখ্যাটার অবস্থান কোথায় বলতো, একক না, এটা হচ্ছে কি একক না, এইটার এখানের মান কি বলতো, এটা দশক না, এটা কি দশক না, এইটার মানে কি বলতো, এটা শতক না, শতক। তো এগুলা কি, এগুলো হচ্ছে স্থানীয় মান, এগুলো হচ্ছে আমাদের সংখ্যার স্থানীয় মান। তো সংখ্যার স্থানীয় মান, তো এখন এই ঘরে এটার মান হচ্ছে 0, এই দশকের ঘরে আছে 1, বাট এটা কি বুঝাবে, 10 বুঝাবে। এখন আমি এই জিনিসটাকে যদি ভেঙে লিখি, দেখো এই 1 বুঝাবে কত ভাইয়া, একই বুঝাবে। আমি যদি সাইডে লিখি এই 1, এই শূন্য বুঝাবে 0, ঠিক আছে। এই 1 দশকের ঘরে আছে, 1 কিন্তু আর 1 বুঝাবে না, 1 বুঝাবে দশক, মানে কত, 10 বুঝাবে। তাহলে 1-এর সাথে আমি এই শূন্যর সাথে আমি কত যোগ করব, 10, প্লাস আমি এই যে 4, এই 4 আমাকে এখন কি বুঝাবে বলো তো, 4 কিন্তু আর আমাকে 4 বুঝাবে না, 4 এখন কি শতকের ঘরে আছে, এটা বুঝাবে 400। তো এই যে 4 বুঝাইতেছে 400, 1 বুঝাইতেছে 10, আর 0 বুঝাইতেছে 0। আলটিমেটলি তুমি এখানে কি পাইছো, 410 পাইছো। ভাই এখন যদি এই নাম্বারটাকে আমি এখানে একটু ঘুরায় দিই, নাম্বারটাকে আমি একটুখানি ডান বাম করে দিই, ডান বাম করে দিব কিভাবে, দেখো এখান থেকে আমাদের এই যে এটা চলে আসবে ধরো 1, এটা চলে যাবে 0, এটা চলে যাবে 4-এর ঘরে। তো তুমি আচ্ছা এখানে 0, আচ্ছা 0ই দিছি ধরো 4, তো এই 4 দেখো 4 এই ঘরে ছিল, এই জন্য ছিল 400। বাট এই সংখ্যাটার জন্য আমি এটা মুছে দেই, এই সংখ্যাটার জন্য চিন্তা করো, এই 4-এর মান কত, এখন 4 এককের ঘরে, এটা 4 মানে 4ই একটা অঙ্কের মান 4,
এই শূন্যর কোনো মান নাই, শূন্য এখানে দশকের ঘরে থাকার পরেও এটা কিন্তু 10 হবে না, এটা শূন্যই হয়। প্লাস এক এখন কোথায় আছে, শতকের ঘরে, এটা কত হয়ে যাবে বলো তো, 100। তার মানে আমি বুঝলাম যে এইগুলার স্থানীয় মানের উপর কি আছে বলো তো, সংখ্যার পদ্ধতির অনেক বেশি ভ্যারিয়েশন আছে। স্থানীয় মানের এটার সংখ্যা পুরোই চেঞ্জ করে দেয়। যেমন এটা 4 বোঝায়, বাট এখানে যদি 4 বসতো তাহলে 400 বোঝাইতো, তাহলে স্থানীয় মান আছে। তো এই স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, বুঝতে পারছো? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আমরা দেখব কিসের উপর ভিত্তি করে, স্থানিক মানের উপর, স্থানীয় মানের উপর ভিত্তি করে, বা হচ্ছে আমরা স্থানিক বলতে পারি। সো স্থানীয় মানের উপর, স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, স্থানীয় মানের উপর। আচ্ছা, এই স্পেলিংটা ঠিক আছে কিনা দেখো তো, স্থানীয় নৈরসিকার বা দীর্ঘিকার কিছু একটা হবে, বাট স্পেলিং মেইন কথা না, তো মিলায় নিও, ঠিক আছে? যদি ভুল হয় সরি। তো স্থানীয় মানের উপর ভিত্তি করে, স্থানীয় মানের উপর ভিত্তি করে, স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের 2 প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার ভাইয়া, পদ্ধতি হচ্ছে 2 প্রকার, 2 প্রকার। স্থানীয় মানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। এক নাম্বার যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের পজিশনাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে একটুখানি সুন্দর করে লিখি, এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতিকে আমরা ভাগ করতেছি, ঠিক আছে না, সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতি আমাদের কয় প্রকার, 2 প্রকার আসবে, ঠিক আছে? 2 প্রকার আসবে। একটা সংখ্যা পদ্ধতিকে আমরা লিখবো হচ্ছে পজিশনাল, যার স্থানিক মান আছে, তো পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? আরেকটাকে আমরা বলবো হচ্ছে নন পজিশনাল, নন পজিশনাল, নন পজিশনাল। আইসিটি ভাই খুবই আজব একটা জিনিস লিখছে কিন্তু ইংলিশে পজিশনাল, বাট এটারই ইংলিশেই রাখতো, বাংলায় লেখার কি দরকার? তোমাদের বইয়ে ইংলিশ ওয়ার্ডটাকে বাংলিশ করে লিখছে। সো তোমরা এটা কি আর শিখবা বলো? তো আমি তোমাদের এখানে ইংলিশটাই লিখে দিই, এটা হচ্ছে আমাদের পজিশনাল, তো এটা হচ্ছে আমাদের পজিশনাল। ইংলিশ টার্ম ইংলিশটাই মনে রাখো, বাংলিশ তোমার লাইফে ওই তো পরীক্ষা পর্যন্তই কাজে লাগবে, এরপরে হচ্ছে তুমি এটারে আর কোথাও ব্যবহার করতে পারবা না। সো এটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে আমাদের নন পজিশনাল। সো এটার ইংলিশ হচ্ছে কি, নন পজিশনাল, নন পজিশনাল। বুঝতে পারছো? দুষ্টু, তোমাদের বই আসলেই দুষ্টু। এটা হচ্ছে আমাদের নন পজিশনাল আর এটা হচ্ছে আমাদের পজিশনাল, বুঝতে পারছো? ওকে, সো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর ওটা হচ্ছে আমাদের কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতির 4টা টাইপ আছে, পজিশনাল সংখ্যা পদ্ধতির 4টা টাইপ আছে। তো প্রথমেই আমরা যেই টাইপটার সাথে পরিচিত সেই টাইপটা নিয়ে একটু আলোচনা করি। ওইটারে আমরা কি বলছি বলতো, দশমিক সংখ্যা পদ্ধতি, ওইটারে বাংলায় বলা হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক। আচ্ছা, আমি সংক্ষেপে লিখি দশমিক, তোমরা চাইলে লিখতে পারো দশমিক সংখ্যা পদ্ধতি। ইংলিশে আমরা এটারে বলবো হচ্ছে ডেসিমাল, ইংলিশে আমরা বলবো হচ্ছে ডেসিমাল। তো এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি টোটাল 4 প্রকার, তোমাদের বইয়ে আলোচনা করা আছে। এমনিতেও ইন্টারন্যাশনালি পজিশনাল সংখ্যা পদ্ধতি কয়টা পার্ট টাইপে ডিভাইড করা হয়, 4টা টাইপে। সবচেয়ে আমরা যেটা ব্যবহার করি, আমরা যে সংখ্যাটাকে ব্যবহার করে করে ছোটবেলা থেকে বড় হয়েছি, সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমালের পরে আমরা কম্পিউটার যেটা ব্যবহার করে সেইটা হচ্ছে গিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি। কম্পিউটার যেটা ব্যবহার করে সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, বা ইংলিশটা হচ্ছে আমাদের কিছুটা এমন, বাইনারি সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? এরপরে কম্পিউটার আরও একটা সংখ্যা পদ্ধতি আগে ব্যবহার করতো, সেটা হচ্ছে কি অক্টাল, অক্টাল সংখ্যা পদ্ধতি। এটার আমরা কি বলতেছি, অক্টাল, ঠিক আছে? তাহলে দশমিক, বাইনারি, অক্টাল আর আরেকটা কম্পিউটার, এগুলো সব কম্পিউটারে ইউজ হয়, বুঝতে পারছো? ওয়েব অ্যাড্রেস হিসেবেই হয় হেক্সাডেসিমাল দশমিকগুলো ইউজ হয়। অক্টাল কম্পিউটার ইন্টারনেটের, বাইনারি ছাড়া তো কম্পিউটার কিছুই বুঝে না, কম্পিউটারের জান প্রাণ সব কিছু বাইনারি, বাইনারি ছাড়া কম্পিউটার একটা ওয়ার্ডও বুঝে না। পুরা কম্পিউটারটা চলতেছে কিসে, বাইনারি নাম্বার সিস্টেম দিয়ে। এটা আমরা সামনে আস্তে আস্তে জানবো। তাহলে অক্টাল লাস্ট নাম্বার সিস্টেমটা হচ্ছে আমাদের কি বলতো, হেক্সাডেসিমেল। ওকে, সো এটার আমরা ইংলিশে কিভাবে লিখবো, হেক্সাডেসিমেল। এরকম আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকের ক্লাসটাতে কিন্তু পুরো ক্লাস জুড়েই থাকবে। আপাতত টাইপগুলো জেনে নাও। এখন নন পজিশনাল মানে এদের স্থানিক মানের উপর কোনো হচ্ছে তোমার ইফেক্ট নাই। যেমন আমি তোমাকে একটু আগে পজিশনাল নাম্বার সিস্টেম যেটার স্থানিক মানের উপর কি আছে বলো তো, ইফেক্ট আছে। যেমন 4 যদি 3 নম্বর ঘরে, শতকের ঘরে থাকে, এটা 100 বুঝাবে।
4 যদি তোমার হচ্ছে 4 নাম্বার ঘরে, মানে কি হাজারের ঘরে বুঝো, ওটা 4000 বুঝাবে। তার মানে স্থানের উপর ভিত্তি করে এগুলোর কি আছে বলতো, মানের তারতম্য আছে। বাট নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেই সংখ্যা পদ্ধতি স্থানীয় মানের উপর এটার কোনো গুরুত্বই নাই। তো এরকম দুইটা সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের, এরকম দুইটা হচ্ছে সংখ্যা পদ্ধতি হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। ফার্স্ট অফ অল আমরা লিখবো হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, এটার ইংলিশটা হচ্ছে আমাদের রোমান সংখ্যা পদ্ধতি। আর আরেকটা সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রাচীনকালে ইউজ করতো, সেটার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। আমি আগে লিখি হায়ারোগ্লিফিক্স, বুঝতে পারছো? এই যে হায়ারোগ্লিফিক্স, এটার ইংলিশটা হচ্ছে HIERO, HIEROGLIFICS, হায়ারোগ্লিফিক্স হয়েছে না? আচ্ছা, GLI না, ওয়াই হবে গ্লিফিক্স। হ্যাঁ, হায়ারোগ্লিফিক্স। আচ্ছা, এরপরেও যদি এটা বানান ভুল হয়, একটু কঠিন বানান, এই যে এখানে লেখাচ্ছে, এটা আমি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? হায়ারোগ্লিফিক্স, এটা আমি তোমাদের দেখাচ্ছি। আগে এটা নিয়ে একটু আলোচনা করে নিই। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে কি, কোনো পজিশনের উপর ভিত্তি নাই। যেমন রোমান নাম্বার কে না চিনে বলো? এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে, আচ্ছা 4 নাম্বার আর দেখালাম না, তিনটাই দেখো। যদি এই যে এটা হচ্ছে আমাদের 1 না, এটা আমাদের কি 1 নাম্বার না? দেখো, এটাও তো আমাদের 1, এটা হচ্ছে আমাদের 1 মতো। এটা কি, যদি দশমিকে লিখতাম এটা 1, এটা হয়তো কি 11, আর এটা হয়তো কি বলতো 111, দেখছো? বাট এখানে দেখো রোমান নাম্বার, এটা বোঝাই হচ্ছে 1, এই একই টাইপের দুটা জিনিস পাশাপাশি লিখছি, কিন্তু এটা বুঝাইতেছে 2। তার মানে এখানে এই 1, এই আই আর এই আই এর কোনো সংখ্যার মানে পজিশনের কোনো কি নাই, ভ্যালু নাই। জাস্ট দুইটা দাগ আছে, দুইটা দাগ গুণে আমরা বলতেছি 2, তিনটা দাগ আছে, তিনটা দাগ গুণে আমরা বলতেছি 3। তার মানে এই যে পরপর যে তিনটা সংখ্যা, এদের পজিশন 3 না, এই যে 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশনের উপর ভিত্তি করে এদের কোনো ভ্যালু নেই। মানে পজিশনের উপর ভিত্তি করে এদের কোনো ভ্যালুই নেই, মানে এটাকে কোনো দামই নেই। কিন্তু এখানে চিন্তা করো, এটা কি বোঝাবে আমাদের? 1 বোঝাবে। এটা আমাদের কি বোঝাবে বলো তো? 11 বোঝাবে, সরি, এটা 10 বোঝাবে, তাই না? এটা আমাদের কি বোঝাবে? 10। আর এটা আমাদের কি বোঝাবে বলো তো? 1 আছে না, তাহলে এটা কি বোঝাবে? 100 বোঝাবে। এটা বুঝাইতেছে 1, এটা বুঝাইতেছে 10, আর এটা বুঝাইতেছে হচ্ছে আমাদের 100। তাহলে টোটাল এগুলাকে যোগ করলে আমরা কত পেয়ে যাবো বলতো? 111 পেয়ে যাবো, তাই না? আমরা এখানে কি পেয়ে যাবো? টোটাল 111 পেয়ে যাবো। দেখছো, টোটাল যোগ করলে আমরা 111 পেয়ে যাব। এই হচ্ছে কি আমাদের পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যার মধ্যে তারতম্য। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কি হবে ভাইয়া? স্থানিক মানের উপর এদের কি আছে, তোমার হচ্ছে প্রভাব আছে, ঠিক আছে? যদি একই সংখ্যা ভিন্ন ভিন্ন স্থানে বসে, তাহলে তাদের মান ভিন্ন ভিন্নভাবে পরিবর্তিত হয়ে যায়। বাট নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে তুমি যেখানেই যা বসাও, এর কোনো স্থানিক মানের কোনো তারতম্যই নেই, স্থানিক মানই নেই। এরকম হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির আলোচনা ছোট, তো সেই আলোচনা অলরেডি আমাদের শেষ। তারপরে এখানে দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি লেখা আছে, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না। বুঝতে পারছো? মানে অঙ্ক কোথায় আছে? আমরা তো সংখ্যার অঙ্ক চিনে আসছি না। ধরো এই যে একটা সংখ্যা, আমি বলছিলাম কি, এই যে একটা সংখ্যা 3, মনে করো রোমান নাম্বার সিস্টেম, এই যে একটা সংখ্যা লিখছি আমি, কি বলতো? 3। তাহলে এই যে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক আই, এই অঙ্কগুলোর অবস্থানের উপর কোনো নির্ভর করে না। এটা আগে বসছে, পরে বসছে, 2 নম্বরে বসছে না 3 নম্বরে বসছে, তাহলে সংখ্যাগুলোর মান সংখ্যার অবস্থানের উপর নির্ভরই করে না। বুঝছো? সংখ্যা আগে পরে যেখানে মন চায় সেখানে বসুক, সংখ্যার অবস্থানের উপর সংখ্যার মান নির্ভর করে না, ঠিক আছে? তাহলে ওই সংখ্যা পদ্ধতি থেকে আমরা কি বলবো? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরকম আমি তোমাদের দুইটার কথা বলছি, একটা হচ্ছে আমি বলছি হায়ারোগ্লিফিক্স। তো দেখো, এগুলো চিত্রমিত্রর মাধ্যমে সংখ্যাকে প্রকাশ করা হইতো, বুঝতে পারছো? বিভিন্ন চিত্র এঁকে সংখ্যাকে প্রকাশ করা হইতো। আর এখানে আছে একটা মাইয়ান, বিভিন্ন সিম্বল দিয়ে এটাকে প্রকাশ করা হইতো। আর রোমান আমরা সবাই ইউজ করি, এই রোমান সংখ্যা পদ্ধতি আমরা সবাই ইউজ করি। এটা কিন্তু একটা রোমান, এখন তোমরা এতদিন তোমরা জানতা না, এখন তোমরা জানো যে রোমান নাম্বার সিস্টেম হচ্ছে একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে বুঝতে পারছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। তাহলে এই রোমান নাম্বারগুলো এক একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, আচ্ছা, এবার আমরা আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে। অলরেডি আমরা জেনে গেছি যে সকল সংখ্যা পদ্ধতির স্থানিক মানের উপর মানে হচ্ছে এটার কি রয়েছে, প্রভাব রয়েছে, মানে স্থানিক মানের উপর সংখ্যাগুলোর অবস্থানের উপর সংখ্যার মান নির্ভর করে।
যে সকল সংখ্যা পদ্ধতি, এই সংখ্যাটা দেখো, যে সকল সংখ্যা পদ্ধতি সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশনের উপর কি করে বা অবস্থানের উপর নির্ভর করে তাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। ঠিক আছে, তাহলে যে সকল সংখ্যা পদ্ধতি সংখ্যার মান সংখ্যার ব্যবহৃত অঙ্কসমূহের পজিশনের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। আবার একটা এক্সাম্পল দিই, মনে করো 556। তো এই যে এটা যদি এককের ঘর হয়, আচ্ছা 5556 দিলাম ধরো, আচ্ছা 5000 এমনি দিই 2 3 4 5 2 3 4 5 6 7 ধরো এটা। এই 7 এখানে 7 হিসেবে আসতেছে, এই 6 এখানে 60 হিসেবে আসতেছে, এই 5 এখানে 500 হিসেবে আসতেছে, এই 5 এখানে 4000 হিসেবে, এই 4 এখানে 4000 হিসেবে আসতেছে, এই 3 এখানে কত আসতেছে বলো তো, আমাদের হচ্ছে 30,000 হিসেবে আসতেছে, এই 3 এখানে 30,000 হিসেবে আসতেছে, এই 2 এখানে কত আসতেছে বলো তো, 2 লাখ হিসেবে আসতেছে। বুঝতেছো? তাহলে এখানে আমাদের কি হলো, 2,34,567। তাহলে সংখ্যাগুলোর প্রত্যেকটার অবস্থান অনুযায়ী পজিশন অনুযায়ী এই সংখ্যার মান কি করে, নির্ভর করে। তাহলে এই 2 এখানে 2 নাই, এখানে 2 লাখ হিসেবে আছে। বুঝতেছো? তার মানে সংখ্যার পজিশন বা অবস্থানের উপর সংখ্যার মান নির্ভর করে। তাই এটা হচ্ছে আমাদের কি, এই সংখ্যা পদ্ধতি আমরা কি বলবো বলতো, পজিশনাল সংখ্যা পদ্ধতি। তুমি এগুলো সবগুলোকে যোগ করে দাও, তাহলে 2,34,567 তুমি পেয়ে যাবা। তাহলে সংখ্যার যে সকল সংখ্যার মান সংখ্যার পজিশনের উপর অবস্থানের উপর নির্ভর করে তাদেরকে আমরা কি বলি ভাইয়া, পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। ঠিক আছে, আর যারা করে না তাদেরকে আমরা বলি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি তুমি পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আইডিয়া পেয়ে গেছো। ওকে, এখন দেখো পজিশনাল আর নন পজিশনাল সম্পর্কে এখন আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতির কয়টা টাইপ দেখছিলাম বলো তো, পজিশনাল সংখ্যা পদ্ধতির 4টা দেখছিলাম, তাই না? ডেসিমাল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল, এই ছিল আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির 4টা টাইপ। ওই 4টা টাইপ নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যার কয়টা অংশ থাকে সেই অংশগুলো নিয়ে আমি একটুখানি আলোচনা করতে চাই। ঠিক আছে, মনে করো আমি বড় করে একটা সংখ্যা লিখি, সেটা হচ্ছে ধরো 5,567.325। এটা একটা পূর্ণ সংখ্যা না, মানে একটা কমপ্লিট সংখ্যা। একটা সংখ্যাকে আমরা দশমিকে এভাবে প্রকাশ করতে পারি, দুইভাবেই থাকতে পারে, একটা হচ্ছে পূর্ণাংশ থাকতে পারে, একটা হচ্ছে ভগ্নাংশ থাকতে পারে। তাহলে আমরা একটা সংখ্যা এর বাইরে হইতে পারে না, হয় শুধু পূর্ণাংশ থাকতে পারে, হয় শুধু ভগ্নাংশ থাকতে পারে, বা একই সাথে পূর্ণাংশ এবং ভগ্নাংশ থাকতে পারে। ঠিক আছে, তো এই যে পয়েন্টটা এটার আমরা কি বলি, দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কি বলি, দশমিক বিন্দু বলি না আমরা, দশমিক সংখ্যা পদ্ধতিতে এটাকে কি বলি, এটাকে দশমিক বিন্দু বলি। বাট সবগুলোতে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সব কিছুতে এই পয়েন্টটা থাকতে পারে। তো এই পয়েন্টটাকে আমরা আজ থেকে দশমিক বলবো না, আইসিটির ভাষায় এটাকে আমরা কি বলবো, রেডিক্স পয়েন্ট। আইসিটির ভাষায় এইটার আমরা কি বলবো, রেডিক্স পয়েন্ট। তো এটার ইংলিশ কি, এটার ইংলিশ হচ্ছে রেডিক্স পয়েন্ট। বুঝতে পারছো, এটার ইংলিশ হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট। তো এটাকে আমরা বলবো হচ্ছে রেডিক্স পয়েন্ট। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যা আমরা লিখলাম, যেই সংখ্যাটা দেখো, সংখ্যা কি পজিশন আমরা দশমিক সংখ্যাই লিখছি। ধরো তোমরা তো দশমিক ছাড়া এখন কিছুই চিনো না, তো সব এক্সাম্পল, যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরও পজিশনাল সংখ্যা পদ্ধতি আরও 3টা কিন্তু রয়েই গেছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এরা কিন্তু রয়েই গেছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। বাট ওগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। আগে হচ্ছে দেখো এই যে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি হিসেবে দশমিকটা নিয়েই আমরা আলোচনা করতেছি। সবগুলোর জন্য এই অংশ কি সেম। তুমি বলতে পারো যে ভাইয়া আপনি দশমিকে দেখাচ্ছে, তাহলে কি বাইনারির জন্য হবে না ভাইয়া, বাইনারির জন্য, অক্টালের জন্য, হেক্সাডেসিমালের জন্য একই। বুঝছো? তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে দশমিক বিন্দুটা থাকবে সেটাকে আমরা আইসিটির ভাষায় বলবো রেডিক্স পয়েন্ট। ওকে, তো এই রেডিক্স পয়েন্ট বললাম। এখন দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই যে দেখো, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা না, সবচেয়ে ভ্যালুয়েবল দামি সংখ্যা না? এই সংখ্যাটা কত বোঝাবে, 5,000 না? আর দশমিকের বেলায় এইটা সবচেয়ে বড় সংখ্যা না, এটা সবচেয়ে দামি সংখ্যা না? বুঝছো? তাহলে এই যে দশমিক ছাড়া পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবার বামের সংখ্যাটা সবচেয়ে দামি সংখ্যা, এর দাম সবচেয়ে বেশি। বুঝতে পারছো? এ মানে অন্য লেভেলের, হ্যাঁ, এর সাথে কারো তুলনা হয় না। তো এইটা হচ্ছে কি আমাদের সবচেয়ে দামি সংখ্যা। ওকে, তো এই সবচেয়ে দামি সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, MSB। বুঝতে পারছো? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অথবা আমরা বেইজও বলি,
যাই হোক, আমরা মনে করো মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলি, তো এটার আমরা বলি হচ্ছে এমএসবি। এমএসবি কথাটা আসে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে, ঠিক আছে। তো বিট যদিও বাইনারি সংখ্যায় আসে, বাট এটাকে আমরা বলতে পারি যে সবগুলোর জন্য লিখতেছি, তো বিট কথাটা মূলত বাইনারি সংখ্যার জন্য, বাট দশমিকে বুঝাচ্ছি, তারপরেও ধরে নাও এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা। ওকে, দশমিক ছাড়া সবার বামে দেখো এইটার ভ্যালু সবচেয়ে বড় 5000, আর দশমিকের পরে এইটার ভ্যালু সবচেয়ে বড়, এটা কত এটা আমি জানি না এক্স্যাক্টলি, বাট দশমিক আমরা জানি দশমিকের এদিকে সংখ্যা বাড়তে থাকে আর দশমিকের এদিকে সংখ্যা কমতে থাকে। সংখ্যার মান, সংখ্যার স্থানিক মান কমতে থাকে। তুমি একটু খেয়াল করবে, দেখবা কি দশমিকের পরে যদি অনেক বড় দশমিক থাকে 2 ঘর নিয়ে বাকিগুলোরে ফেলে দাও। কেন? কারণ ওগুলোর মান অনেক কম, না নিলেও কোনো সমস্যা হয় না। তার মানে দশমিকের বাম থেকে ডানে সংখ্যার মান বাড়ে, দশমিকের ডান থেকে বাম থেকে ডানে সংখ্যার মান কমে। বাম এই যে ডান থেকে বাম এদিকে সংখ্যার মান বাড়ে, দশমিকের বাম থেকে ডানে সংখ্যার মান কমে। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার। এই যে এমএসবি এর ফুল ফর্ম যদি আমি তোমাদের লিখে দিই, এই যে এমএসবি এটার ফুল ফর্ম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। যদিও বিট কথাটা কার জন্য? বাইনারি নাম্বারের জন্য, বাট আমরা এখানে ব্যবহার করছি কিসের জন্য? এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা বোঝানোর জন্য। আর এখান থেকে দেখো এই সংখ্যাটা এটাতে আমি লাল কালি দিব, এই হচ্ছে গিয়ে রেড মার্কের জোন, এটা হচ্ছে রেড জোন, ঠিক আছে। এই জিনিসকে আমি লাল মার্ক দিব। তো এই যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, এরা কি সবাই সবচেয়ে ছোট সংখ্যা না অবহেলিত সংখ্যা? এই সংখ্যা দুইটা সবচেয়ে ছোট অবহেলিত সংখ্যা কিনা বলো আমাকে, বলো ভাইয়া, এই দুইটা কি সংখ্যা সবচেয়ে ছোট না? দশমিকের শুরুতেই এটা কি এককের ঘর না, এটা সবচেয়ে ছোট, আর দশমিকের পরে এটাও কি সবচেয়ে ছোট, সবচেয়ে আন্ডা মান্ডা বাচ্চা। তো এদেরকে আমরা বলি হচ্ছে এলএসবি। এদেরকে আমরা কি বলি? এলএসবি। এটার মানে কি? এলএসবি এর ফুল ফর্ম কি বলতো? এলএসবি এটার ফুল ফর্ম হচ্ছে, এই মোস্টের জায়গায় জাস্ট এখানে আসবে হচ্ছে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এই বুঝেছ? এই হচ্ছে গিয়ে আমাদের সংখ্যার কিছু অংশ, এটাকে আমরা বলি হচ্ছে এমএসবি, এটাকে আমরা বলি এলএসবি। আর এই যে পুরাটা হচ্ছে একটা সংখ্যা ভাইয়া। এই পুরা জিনিসটা একটা সংখ্যা, ভাই, এই পুরা জিনিসটা হচ্ছে একটা সংখ্যা। এই যে ছোট্ট একটা অংশ, এগুলো এক একটা অঙ্ক। বুঝাইতে পারছি? এতটুকু ক্লিয়ার হইছ? তো চলো সামনের দিকে আমরা অগ্রসর হই। আমি আবার একটু ক্লিয়ার করে দিই ভাই, একটা সংখ্যার দশমিক দশমিক থাক বা না থাক, সবচেয়ে বামের যে বিটটা বা সংখ্যাটা সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার, সেটাকে আমরা বলি এমএসবি। দশমিকের পরে সবার প্রথমের সংখ্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার, সেটাকেও আমরা কি বলি বলতো? এমএসবি। সেম ভাবে দশমিক থাক বা না থাক একদম শুরুর সংখ্যাটা সেটা হচ্ছে কি? এলএসবি। আর দশমিক থাকলে সবার শেষের সংখ্যাটা সেটা হচ্ছে কি? এলএসবি। পুরোটারে আমরা বলতেছি একটা সংখ্যা, আর একটা করে যদি নেই সেগুলোকে আমরা বলতেছি একটা অঙ্ক। আর এই পয়েন্টটাকে আমরা বলতেছি কি? রেডিক্স পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা কি বলতেছি? রেডিক্স পয়েন্ট। এটা হচ্ছে দশমিক বিন্দু বা রেডিক্স পয়েন্ট। ওকে, এরপরের কনসেপ্টটা কি আমাদের? সংখ্যা পদ্ধতির বেস বা ভিত, তাই না? তো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত কি বোঝায় এটা? এই যে বেস, এটার ইংলিশটা কেমনে লিখবো ভাইয়া? এটার ইংলিশটা লিখবো হচ্ছে এইভাবে, বেস, BASE, বেস। সংখ্যা পদ্ধতির বেস অফ নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতির বেস। তোমার যদি কোনো ইংলিশ ভার্সনের বন্ধু থাকে, আমার সাথে পার্সোনাল যোগাযোগ করানোর দায়িত্ব আজকে তোমাকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের নাইলে ফ্রিতে পড়ায় দিব। ইংলিশ ভার্সনের কেউ যদি থাকে তাদের আমার সাথে যোগাযোগ করায় দিবা, একদম ইংলিশ ভার্সনের আইসিটিকে টপ করে দিব, ঠিক আছে? আইসিটি যদিও বাংলা ভার্সনের স্টুডেন্টই বেশি, এই জন্য হচ্ছে বাংলায় পড়াই, বাট আইসিটি কিন্তু ইংলিশে পড়ায়, বুঝতে পারছো? খুবই মজা। বাংলা আর আইসিটি ভাই বাংলার কিছু না। এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত লিখে দিছে বেস, ইংলিশ ওয়ার্ড হচ্ছে বেস, লিখছে বাংলায়, এগুলো কথা? এটা তুমি বাংলা শিখাচ্ছে, ইংলিশ শিখো, হ্যাঁ? কি দিচ্ছে এগুলো, দূর। তা দেখো কি আর করবো, পড়াই। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত, কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত হচ্ছে ভিত, ঠিক আছে? ভিত মানে কি? ভয় পাইছো? আচ্ছা, ভিত বাদ, আমরা এগুলো বলবো না, আমরা শুধুমাত্র বেস বলবো, ঠিক আছে? বেস
সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ওই সংখ্যায় ব্যবহৃত অদ্বিতীয় যেই অঙ্কগুলো আছে সেগুলো, ঠিক আছে। মৌলিক চিহ্নসমূহ মানে এনে মৌলিক চিহ্নসমূহ বলতে কি অঙ্কই তো, তাই না? তুমি সংখ্যা পদ্ধতিতে আর কি ইউজ করবা, অঙ্কই তো ইউজ করবা, তাই না? তাহলে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা অঙ্কগুলোকেই আমরা কি বলবো বলতো, বেস। কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহকেই আমরা কি বলবো বলতো, ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, ঠিক আছে, বেস বা ভিত্তি, বুঝছো? ভিত্তি বা ভিত্ত যেটাই বলি। তাহলে আমরা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্ক, ঠিক আছে, বা যে হচ্ছে মৌলিক চিহ্নগুলো আছে, সহজ কথা, চিহ্ন অঙ্ক যা বলো, সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যে মৌলিক চিহ্ন সমূহ আছে সেই চিহ্নসমূহের মোট সংখ্যাকে আমরা বলবো সংখ্যা পদ্ধতির বেস। ভাই দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে এতক্ষণ আলোচনা করছি না? সো দশমিক সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যায় সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য মোট মৌলিক চিহ্ন আছে কয়টা? মৌলিক চিহ্ন মানে কি বলছি, অঙ্ক না? কয়টা 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 0 1 2 3 কমা দি 3 4 5 6 7 8 9, কয়টা? গুনে দেখো, তুমি গুনে দেখো, 10টি। কয়টা? 10টা, 10টি। সো দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত হচ্ছে কয়টা? 10টা। দশমিক সংখ্যায় কয়টা বেস পাওয়া যায়? 10টা। তাহলে আমি বলতে পারি তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেস, তাহলে এটার বেস কত বলো? এটার বেস হচ্ছে আমাদের 10 মোট অঙ্ক। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে, তাহলে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্নসমূহ, মৌলিক চিহ্ন মানেই হচ্ছে অঙ্কগুলো, যে কয়টা ইউনিক অঙ্ক ব্যবহার করা হয়। এরকম তোমার হচ্ছে আমাদের যেই দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে সেখানে অঙ্ক ব্যবহার করা হয় 10টা, যার কারণে এই দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, ঠিক আছে। সেমভাবে আমি তোমাকে একটুখানি বলে দিই যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস। তো বাইনারি আমি এখানে দশমিক সংখ্যায় লিখলাম, বেস কত? 10টা, কারণ অঙ্ক ব্যবহার করা হয় 10টি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 2টা। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা হয়, এর বাইরে আর কিছু ব্যবহার করা হয় না। তাহলে বেস কয়টা বলো? বেস সমান হচ্ছে 2। ওকে, এখন আমি যদি অক্টাল বলি, অক্টাল সংখ্যা পদ্ধতি বাংলায় লিখতেছি, ইংলিশে লিখতেছি, বাট তোমরা বাংলায় কিভাবে লিখতে হয় সেটা তো আগে বলে দিয়ে আসছি, তাই না? তো এখানে অক্টালে তোমার টোটাল নাম্বার ইউজ করা হয় 0 1 2 3, এগুলাই সংখ্যা। আসলে এই যে বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার, হেক্সাডেসিমাল একটু পরে তো পড়াবো না, এগুলাই সংখ্যা। তো বেজেই বলে দিচ্ছি, অলরেডি বুঝানো। তাহলে বাইনারিতে অঙ্ক ব্যবহার করি শুধু 2টা। বাইনারিতে 0 আর 1 ছাড়া আর কিছু নাই। বাইনারি সংখ্যার অর্থই হচ্ছে 2, বাইনারি সংখ্যার অর্থই হচ্ছে 2। তাহলে বাইনারিতে অঙ্ক ব্যবহার করি 2টা, 0 আর 1 ছাড়া আর কিছুই নাই। তাহলে এই জন্য এটার বেস কত? 2। অক্টালে আমরা অঙ্ক ব্যবহার করি 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত। কয়টি? 8টি। তাহলে এটার বেস কত বলো? এটার বেস হচ্ছে কত? 8টি। বুঝতে পারছো? 0 1 2 3 4 5 6 7, দেখো কয়টা হয়? 2 4 6 8। এটার বেস কত? 8টি। অক্টালে এই হচ্ছে আমাদের 8টা বেস ইউজ করা হয়। এখন হেক্সা মানে কত? 16। হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমাল হচ্ছে 16। তাহলে হেক্সা ডেসিমাল মানে হচ্ছে 10 আর হেক্সা মানে হচ্ছে 6। তাহলে এখানে টোটাল কয়টা হবে বলো তো? হেক্সা ডেসিমেলে টোটাল কয়টা হবে ভাইয়া? হেক্সা ডেসিমেলে টোটাল কয়টা হবে? 16টা অঙ্ক ব্যবহার করা হবে। এটার বেস হবে কত? 16। সেই 16টা কি হেক্সা ডেসিমেলে কি ইউজ করি হয়, কি অদ্বিতীয় চিহ্ন ব্যবহার করি আমরা, সেটা একটু দেখানি। মানে হচ্ছে আমরা মৌলিক চিহ্ন কয়টা ব্যবহার করি দেখো, 0 থেকে 9 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে A B C D E F। একটুখানি হিসাব করে দেখো, এখানে তুমি কয়টা পাবা? 16টা পাবা। এখানে তুমি কয়টা পাবা? 16টা। এই যে এই পর্যন্ত 10টা, ABCD EF, এই হচ্ছে গিয়ে তোমার কয়টা? আচ্ছা, এই পর্যন্ত 0, এই যে এই পর্যন্ত হচ্ছে 10টা, EF পর্যন্ত 6টা, তাহলে টোটাল কয়টা? 16টা। তাহলে আমরা এখান থেকে বেস ইকুয়াল টু কত পাবো বলো? 16। এখন এই বেসগুলোকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে লিখতে হয়।
সো এখানে তো দেখছো অঙ্ক সবার ভিতরেই এটা আছে। আমি যদি বলি ভাইয়া 45 কিসের 45, 410 410, 410 ভালো মতো দেখো, 410 মাত্র 2 বছর। তো দেখো এই 410 এই সংখ্যাটা নিলাম। এখন তুমি বলতে পারো যে ভাইয়া অক্টাল সংখ্যা পদ্ধতিতেও তো অঙ্ক আছে 4 1 0, এই যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে 4 আছে, 1 আছে, 0 আছে। ভালো কথা, বলে বলবা ভাইয়া ডেসিমেলেও তো আছে 1 আছে, 4 আছে, 0 আছে, হেক্সাডেসিমেলেও আছে 1 আছে, 4 আছে, 0 আছে। তাহলে বলো এই যে 410 সংখ্যাটা লিখছি, এটা তো বাইনারি দশমিক সংখ্যাতেও এটা সম্ভব, বাইনারিতে সম্ভব না, কারণ 0 আর 1 আছে। বাইনারিতে আছে কি শুধু 0 আর 1, তো 0 আর 1 যেখানে শুধু আছে সেখানে তুমি 410 কেমনে লিখবা? লিখতে পারবা? কারণ তো নাই, 10 হলে তুমি লিখতে পারতা, বাট 4 তো নাই, বাইনারিতে তো 4 নাই। তাহলে এই যে নাম্বারটা 410 সেটা কি হওয়া পসিবল বলো, সেটা কি হওয়া পসিবল ভাইয়া? এই যে নাম্বারটা 410 সেটা দশমিক হওয়া পসিবল, অক্টাল হওয়া পসিবল, হেক্সাডেসিমাল হওয়া পসিবল। এই তিনটার যে কোনো একটা হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো 410 লিখলেন, কেন আমি বুঝবো কেমনে যে 410 তো তিনটার ভিতরেই হয়? 410 এই যে সংখ্যাটা এটা তো বাইনারির ভেতরেও আছে, অক্টালের ভেতরেও আছে, হেক্সাডেসিমালের ভেতরেও আছে, তো আমি বুঝবো কেমনে এটা কোন পদ্ধতিতে দেওয়া? তো এই জন্য বেইজ এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমরা লিখি হচ্ছে বেইজ। এখানে আমরা কি লিখে দেই? এই যে সংখ্যার পাশে ছোট্ট করে আমরা কি লিখে দেই? বেজ লিখে দিই। তাহলে এই যে দেখো দশমিক সংখ্যা পদ্ধতির জন্য যদি আমি বলি যে ভাইয়া এই সংখ্যাটা দশমিক সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যা, এই সংখ্যা পদ্ধতি আসলেই এটা দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা। আমি যদি বলি যে এই কোর্সটা কিনতে চাইলে 410 টাকা বিকাশ করো, তাহলে 410 টাকা কি অক্টাল পদ্ধতিতে করবা? তুমি তো দশমিক সংখ্যা পদ্ধতিতে করবা। আসলেই 410 কি দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা। তাহলে 410-এর নিচে তুমি হচ্ছে কত লিখে দিবা বলো তো? বেজ হিসেবে 10 লিখে দিবা। ঠিক আছে, এখানে তুমি বেজ হিসেবে কত লিখে দিবা ভাইয়া? এখানে তুমি বেজ হিসেবে 10 লিখে দিবা। বুঝছো? এখন তুমি যদি বুঝাইতে চাও ভাইয়া এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির কোন একটা সংখ্যা, তো তুমি এখানে বেজ হিসেবে 8 লিখে দিবা। তো এই 8 দেখে বুঝবো যে এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এখন আমি যদি বলি যে ভাইয়া তুমি এটা হেক্সাডেসিমেলের কোন একটা সংখ্যা, তো তুমি এখানে 16 লিখে দিবা। তো এই 16টা দেখে আমরা কি বুঝবো? 16টা দেখে আমরা কি বুঝবো? এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা। তার মানে কোনো সংখ্যা নিচে ছোট করে বেজ উল্লেখ করে দিতে হয়। যেহেতু আমরা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি শিখতেছি, তাহলে একটা সংখ্যা কোথাকার কোন পদ্ধতিতে লেখা সেটা তো আমাদের আলাদাভাবে আইডেন্টিফাই করতে হয়। তো ওই আলাদাভাবে আইডেন্টিফাই যাতে করা যায়, তাহলে সংখ্যার নিচে ছোট করে কি লিখে দেওয়া হয়? বেজ লিখে দেওয়া হয়। তাহলে বেজ কি বুঝছি? কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অদ্বিতীয় মৌলিক চিহ্নসমূহকে আমরা কি বলি? সংখ্যা পদ্ধতির বেজ বলি। দশমিক সংখ্যা পদ্ধতিতে বেজ হচ্ছে 10টা 0 থেকে 9 পর্যন্ত, বাইনারিতে 2টা 0 আর 1, আর অক্টালে আমাদের 0 থেকে 7 পর্যন্ত কয়টা? 8টা, আর হেক্সাডেসিমেলে আমাদের 0 থেকে 9 পর্যন্ত 10টা, এ থেকে এফ পর্যন্ত 6টা। তাহলে টোটাল কতটা হইল ভাইয়া? টোটাল কয়টা হইল? 16টা। বুঝতে পারছো? টোটাল 16টা। তাহলে এই 16টা অদ্বিতীয় অঙ্ক, তাহলে এইটার বেজ হচ্ছে 16। তাহলে দশমিকের বেজ 10, বাইনারির বেজ 2, অক্টালের বেজ 8, হেক্সাডেসিমেলের বেজ 16। এই ভুলবা কোনোদিন বলো? ভুলবা যদি ভুলো তাহলে তো ভুলো, তাহলে তোমাকে ওই যে 3 ইডিয়ট মুভিটা আছে না, একটা বলে ভুলা, তারপরে যে ভুলা যায়। কেউ দেখছো এটা? 3 ইডিয়ট মুভিটার নাম আমার মনে নাই, কিন্তু আছে, কিন্তু জনি লিভার। ভুলা ভুলা সব ভুলা যায়। ওরকম যদি কেউ হও তাহলে ভুলা যায়। ঠিক আছে, আচ্ছা দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, এই জিনিসটার কার দরকার আছে ভাই? কার দরকার আছে বলো? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার, স্লাইডে দিয়ে দিছি, আগেই পড়ায় ফেলাই। দেখছো কত অ্যাডভান্স ক্লাস, অ্যাডভান্স পড়াশোনা সেরা। তো এখান থেকে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। দেখে ফেলছি আমরা, অলরেডি দেখে ফেলছি। এরপর দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। আচ্ছা আগেই বলছিলাম বাই শব্দের অর্থ হলো 2, লিখে দিছি বাই, হ্যাঁ, বাই, ট্রাই, টেট্টা, পেন্ট, এগুলো তো তোমরা পড়ছো তাই না? মনো, তাই না? বাই মানে হচ্ছে 2, ওইখান থেকে আসছে বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0, 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করে, একটু আগে দেখে আসছো না, ওটাই সংখ্যা।
যে সংখ্যা পদ্ধতি 0 আর 1 এই দুটি প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা নিয়ে অনেক কথা আছে, ঠিক আছে। সো তোমাদের যে আমি বলি, তোমাদের হচ্ছে এই যে কোর্সটা যে ওয়েবসাইটে তোমরা যেখানে পাবা তার ঠিক নিচে যেইখানে ক্লাসটা করতেছো তার ঠিক নিচে একটুখানি খুঁজো, ক্লাসের স্লাইড পাবা, প্লাস হচ্ছে এই ক্লাসের লেকচার, মানে একটা ক্লাসের নোট দিব। এখন তো বইটই কিনো নেই, তো একটা নোট দিব, ওই নোটটার ভিতরে আরও বিস্তারিতভাবে এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে প্রত্যেকটা জিনিস সম্পর্কে লেখা আছে। ওই নোটটা দিয়ে আপাতত পড়ে ফেলতে পারবো। আর ওইটাই সেই লেভেলের নোট ভাই, তুমি একদম এইচএসসি পর্যন্ত যদি বইয়ে হাত না দিয়ে খালি শুধু নোট পড়ো আর টেস্ট পেপার সলভ করো, এনাফ। ওই নোটের বাইরে কিচ্ছু লাগবে না। দিব আমি স্লাইডের ওই যে তোমরা যে ওয়েবসাইটে যেখানে ক্লাস করবা, ওয়েবসাইটের যেখানে ক্লাস করতেছো তার ঠিক নিচে। তারপর যদি কেউ না বুঝো আমাকে তো পার্সোনালি মেসেজ দিবা, তোমাদের আমি দেখাই দিব, সমস্যা নেই। সো ওইটা পাবো, এখানে আর বিস্তারিতভাবে লেখা আছে। আপাতত আমি তোমাদের বলি, সেটা হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, সেটা তো দেখলাম। তো এখন এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা কেন? এই সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটা জিনিস আছে, দেখো 0 আর 1, 0 আর 1, এর বাইরে আর কিচ্ছু নাই। দুইটা জিনিসই আছে 0 আর 1। তাহলে এই যে 0, এই 0 বোঝাই হচ্ছে সিগন্যাল অফ, সুইচ অফ, বা তোমার হচ্ছে কি বলতে পারো তুমি আসলে আমাদের সবগুলো ইলেকট্রিক ডিভাইস ভোল্টেজ আপ তো ভোল্টেজ ডাউন এই দুইটা কন্ডিশনের উপর কাজ করে। তো এই 0 বোঝায় আমাদের কি বলতো অফ, ঠিক আছে, লাইন অফ বা সিগন্যাল অফ, ভোল্টেজ অফ বা ড্রপ, ঠিক আছে। তো এটারে অফ বলতে পারি আমরা, অথবা এটারে আমরা ফলসও বলতে পারি, ওকে। আর এই যে 1 এটাকে আমরা কি বলতে পারি বলতো অন, অন, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ট্রু। এই দুইটা স্টেট, আর কিচ্ছু নাই। তাহলে এই যে আমাদের কম্পিউটারের যে সার্কিটগুলো আছে সেগুলোকে যদি আমরা যে সার্কিটগুলো এমনভাবে ডিজাইন হয় যে আচ্ছা ঠিক আছে কোনো একটা ইনফরমেশন আমি পাঠাবো, তাহলে যদি আমি অন দেই তাহলে এই কাজ হবে, অফ দিলে এই কাজ হবে না। তো শুধুমাত্র দুইটা স্টেট, তো দুইটা স্টেট দিয়ে সব কিছুকে অনেক সুন্দরভাবে ডিসক্রাইব করা যায়, ডিফাইন করা যায়। যদিও আমাদের মানুষের ক্ষেত্রে অনেক ঝামেলার এই সংখ্যা, কারণ তুমি যদি যেহেতু 0 আর 1-এর বাইরে আর কোনো ডিজিট নাই, তাহলে তুমি চাইলে যদি 10 লিখতে চাও, ঠিক আছে, তাহলে 10 কি 10 বুঝাবে বলো তো? 10 কি 10 বুঝাবে? এটা দশমিকই বুঝায়, বাট এখানে কিন্তু 10 10 বুঝাবে না। তোমার 10 লেখার জন্য লেখা লাগবে 1010। কেমনে ভাইয়া এগুলো কি লিখতেছেন আপনি? 1010 10, এটা তো 10,000 1010, তাই না? এটা তো 1010। আপনি বলতেছেন এটা 10-এর সমান, এটা হচ্ছে আমাদের এই যে এটা বাইনারির যদি 10 হয় এটা সমান হচ্ছে আমাদের ডেসিমেলের 10-এর সমান। কেমনি এগুলো কীভাবে? এইগুলো নিয়ে একটুখানি 3 নম্বর ক্লাসে একেবারে সব কিছু ক্লিয়ার হয়ে ফাতা হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের যেটা বুঝাইতে চাইতেছিলাম যে ভাই এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে মানুষের পক্ষে সংখ্যা লেখা খুবই টাফ। মানুষ চাইলে এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখে কুলায় উঠতে পারবে না। বাট কম্পিউটারের কি কাজ কি বলো তো? কম্পিউটারে যা সিগন্যাল দিয়ে কাজ করে, সার্কিট দিয়ে কাজ করে, কি বুঝে? বুঝে আচ্ছা ঠিক আছে আমার কাছে সিগন্যাল আসছে, বাট ভোল্টেজ হাই হয়েছে, ভোল্টেজ লো হয়েছে, সবগুলো সার্কিট এই ভোল্টেজ হাই অন অফ দিয়েই কাজ করে। তো ওরে খুব সহজে এই বাইনারি 0 আর 1 দিয়ে সব সার্কিট যা কিছু আছে ডিজাইন করা খুবই সহজ হয়, বুঝতে পারছো? বাট অন্যান্য সংখ্যা পদ্ধতি যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা আলাদা অঙ্ক, ওইটার জন্য আলাদা 10টা স্টেট বানানো লাগতো। বলা মানে কঠিন না, অসম্ভব না যে আমরা চাইলে কম্পিউটারকে দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে কাজ করবো, এটা অসম্ভব না। কিন্তু লজিকটা না মানে খুবই কঠিন হবে, খুবই কঠিন, কারণ 10টা অঙ্ক তোমাকে প্রকাশ করতে হবে। সো বুঝতেছো যে 10টা অঙ্ক তোমার হচ্ছে আলাদা লজিক দিয়ে রাখতে হবে। সো এটা আসলে সহজ না, খুবই টাফ একটা জব, টাফেস্ট জব, ঠিক আছে। তো টাফ জব দেখে তোমার এখানে অন্যান্য সংখ্যা পদ্ধতি তোমার কম্পিউটারের ইনসাইডে সার্কিট ডিজাইনেরগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তাহলে এইটারে কিসে ব্যবহার করা হয়? এই যে এটা হচ্ছে শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতিটাকে কম্পিউটারের সার্কিট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে বাইনারি তোমার এই কম্পিউটার জগতে যত কম্পিউটারের কাজ ইন্টারনালি হয়, সার্কিট করে, প্রসেসর করে, যাই করে, যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, তুমি কিন্তু দশমিকই দেখো, দশমিকই তোমাকে আউটপুট দেয়। বাট কম্পিউটার ইন্টারনালি এগুলো সব কোন সংখ্যা পদ্ধতিতে করে ভাইয়া? বাইনারি সংখ্যা পদ্ধতিতে করে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 এই দুইটা বিট, এই যে আচ্ছা 0 আর 1কে আলাদাভাবে বিট বলা হয়, ঠিক আছে। এটা আমরা একটু পরেই আলোচনা করব, নেক্সট স্লাইডেই আছে। তো এই যে শুধুমাত্র 0 এবং 1 এই দুটি অঙ্ক
ব্যবহৃত হয়, যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুটি অঙ্ক ব্যবহৃত হয়, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা বলি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কম্পিউটারে, কারণ সার্কিট তৈরি করতে, কম্পিউটারের সুইচিং সার্কিট এগুলোকে তৈরি করতে খুবই ইজিয়েস্টভাবে এই নাম্বার সিস্টেমটাকে ব্যবহার করা যায়। ঠিক আছে, সো বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝলাম। এই বাইনারি সংখ্যা পদ্ধতির দেখো বিট ও বাইট জিনিসটা কি আমরা একটুখানি বুঝি। বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 প্রত্যেকটার এক একটা বিট বলে। ঠিক আছে, ধরো আমি এখানে লিখলাম 0, তো এটা একটা বিট, এটা একটা বিট। ওকে, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এই দুইটি মৌলিক চিহ্নকে বিট বলে। ঠিক আছে, এবং 8 বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় বাইট, এটা আমি বলতেছি। তাহলে এই যে দেখো 0 একটা বিট, ঠিক আছে, এটা হচ্ছে এক বিট। 1 এটা হচ্ছে আমাদের কি একটা বিট, একটা বিট, একটি বিট। আচ্ছা আমি একটি এভাবে লিখি, একটি বিট। তো আমি যদি এখানে 0 1 লিখি, তো এটা কি বুঝাবে? দুইটি বিট। এটি হচ্ছে আমাদের দুইটি বিট, বুঝছো? আর এই বিট হচ্ছে আমাদের ডেটার সর্বনিম্ন একক। আচ্ছা এই যে ডেটা মেটা কি, ডেটা সর্বনিম্ন একক কি, এগুলো তো হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর আলোচনার বিষয়। তো ধারাবাহিকভাবে তো আমরা সবই আলোচনা করবো, তো আপাতত জাস্ট একটুখানি শুনে রাখো। সেই বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1কে কি বলা হয়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে এদেরকে বলা হয় বিট। আর কম্পিউটার যেহেতু বিট দিয়ে কাজ করে, কম্পিউটারের সব কিছু হয় হচ্ছে এই বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে, তাহলে কম্পিউটারের ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে কি বলতো? এই বিট। ডেটা কি জিনিস সেগুলো আমরা হচ্ছে চ্যাপ্টার 2-তে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমাদের বিট আছে কয়টা? দুইটা, এটা দুইটি বিট। 0 1 এটা হচ্ছে দুইটি বিট। আমি যদি এভাবে লিখি 1 0 1 0, তাহলে এটা কয়টা বিট বলতো? 4টি বিট, 4টি বিট। ওকে, আমি যদি এখানে লিখি হচ্ছে 1 0 1 0 0 0 1 1, এটা কয়টা বিট বলতো? এটা কয়টা বিট? 8টি বিট না? 8টি বিট। তো এরকম 8টি বিটকে বলা হয় একটা বাইট। এই 8টি বিট মিলে হয় একটা কি বলতো? বাইট। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1কে এক একটি বিট বলে, এরকম 8টি বিটের সমষ্টিকে এক বাইট বলে। তার মানে আমরা বলতে পারি, আচ্ছা এখন বিটকে ইংলিশে ছোট হাতের স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আমরা বিটকে প্রকাশ করব কি দিয়ে? এই যে এইটা দিয়ে প্রকাশ করব বিট। মনে করো আমরা যদি লিখি 8 বিট বুঝাইতে চাই, তাহলে আমরা এখানে সংক্ষেপে 8 বি লিখব। কিন্তু আমরা যদি 8 বাইট বুঝাইতে চাই, ধরো 8 বাইট, তাহলে 8 বাইট। তো এইটার মানে বোঝাবে 8টি, এটার মানে বোঝাবে হচ্ছে কি 8টি বিট, এটা বোঝাবে হচ্ছে আমাদের 8টি বিট। ওকে, আর এটা বোঝাবে আমাদের 8টি বাইট, 8টি বাইট, 8টি হচ্ছে আমাদের বাইট। এখন কেউ যদি বলো ভাইয়া আমি বিট থেকে বাইটে যাইতে, মানে বাইট থেকে বিটে যাইতে চাই, তাহলে কি করবা? তাহলে 8কে 8 দিয়ে গুণ করবা, তাহলে 8 বিট ইন্টু এই যে 8কে যদি 8 দিয়ে গুণ করো, তাহলে 8 বিট সমান সমান 8 গুণ এই 1 বিট সমান সমান 8 বাইট না? তাহলে এই 8 বিটের জায়গায় তুমি এখানে কত লিখে দেবে? 8 দিতে পারো। 8টা বিট মিলে 1 বাইট হয়, 8টা বিট মিলে 1 বাইট হয়। এখানে 8 বাইট আছে, তাহলে 8 8 এখানে কত হয়ে যাবে বলো তো? 64 বিট, এরকম আর কি, বুঝছো? তাহলে 8 বাইট মিলে কত বিট? 1 বিট। সো আমি যদি এভাবে রিলেশনটা লিখতে চাই, রিলেশনটা হচ্ছে 8 বিট সমান সমান 1 বাইট। এটা হচ্ছে আমাদের রিলেশন, 8 বিট সমান সমান 1 বাইট। তাহলে বাইট বুঝছি। ওকে, সো এখন দেখো এই বিট আর বাইট হচ্ছে আমাদের ডেটা রূপান্তরের বা ডেটা ট্রান্সফারের ইউনিটও বলা চলে। তো এরকম আমাদের বিট বাইটের একটা রিলেশন আছে। সো এখন এই বিট আর বাইটের কিছু সম্পর্ক আমরা গিগা মেগা তোমার হচ্ছে এগুলো দিয়ে দেখতে পারি। ঠিক আছে, কিলো গিগা মেগা এগুলো দিয়ে দেখতে পারি। তো যদি আমি দেখি, তো এখান থেকে দেখো 1 কিলো বিট সমান সমান আমরা কত পাবো? 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার আমরা কত পাবো? 10 টু দি পাওয়ার 3 বিট। বড় ইউনিট আর কি, ছোট ইউনিট হচ্ছে বিট, তার থেকে বড় ইউনিট কি? কিলোবিট। 1 কিলোবিট 10 টু দি পাওয়ার 3 বিট। এরপর হচ্ছে 1 মেগাবিট 10 টু দি পাওয়ার 6 বিট। তারপরে 1 গিগাবিট, 1 গিগাবিট, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 9 বিট। তিনটা জানলেই হবে। সো এই যে বিটের বড় ইউনিট, ছোট ইউনিট কি? বিট, 1 বিট। তো এর চেয়ে বড় ইউনিট হচ্ছে কিলোবিট, 1 কিলোবিট মানে 10 টু দি পাওয়ার 3 বিট।
এরপরে বিটের বড় ইউনিট হচ্ছে মেগাবিট। 1 মেগাবিট মানে হচ্ছে 10⁶ বিট। এরপর হচ্ছে গিগাবিট। 1 গিগাবিট মানে হচ্ছে কত? 10⁹ বিট। এগুলো একটু মনে রাখো, মুখস্থ করে রাখো। কেন 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 ভাই মুখস্থ করবো কেন? কারণ এগুলো হচ্ছে এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? আর হচ্ছে মানে রূপান্তর আসতে পারে। 1 গিগাবিট সমান কত মেগাবিট, 1 মেগাবিট সমান কত গিগাবিট, এগুলো আসতে পারে। বা 1 মেগাবিট সমান কত বাইট, এগুলো আসতে পারে। বাট এগুলো আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার 2। তো 3-এ আর এত বিস্তারিতভাবে আলোচনা করলাম না, কিন্তু বিট আর বাইট নিয়ে যেহেতু আলোচনা করলাম তো এই ইউনিটটা বলে দিলাম। আরেকটা জিনিস কি বলবো, তোমাদের মাথা উড়াইতে চাই, বলো চাই? আমরা হচ্ছে ছোট ইউনিট হচ্ছে কি বাইট, 1 বাইট। তাহলে 1 বাইট সমান সমান হচ্ছে 1 বাইট। এখন 1 কিলোবাইট, 1 কিলোবাইট এখানে কিন্তু তুমি কি লিখবা? যেমন এখানে 1 কিলোবাইট কি ছিল বলো তো? এখানে 1 কিলোবাইট কি ছিল? এখানে 1 কিলোবাইট ছিল হচ্ছে 1000 বিট। বাট এখানে 1 কিলোবিট এটার আবার হচ্ছে 2 এর পাওয়ার হিসেবে ক্যালকুলেট করা হয়, 2⁻10। তার মানে হচ্ছে 1000, 1024, 1024, ঠিক আছে? 1 কিলোবিট বাইট, 1024 বাইট। 1 মেগাবাইট, 1 মেগাবাইট সমান সমান হচ্ছে 2⁻20, দ্যাট মিনস 1024 কিলোবাইট। 1 গিগাবাইট, 1 গিগাবাইট এটা হচ্ছে 2⁻30, দ্যাট মিনস 1024 মেগাবাইট। এই 2⁻20 এটা কিন্তু আর কিলো না, এটা বাইট ডিরেক্টলি। এই 1 গিগা এটা হচ্ছে 2⁻30, এটা হচ্ছে ডিরেক্ট বাইট। এই রিলেশন ডিরেক্ট বাইট পাবা, এই রিলেশনে ডিরেক্ট বাইট পাবা, ঠিক আছে? তো তার সাথে আবার ওই তোমার হচ্ছে কিলো, মেগা, এভাবে আর কি অ্যাড করে এই রিলেশনগুলোও চাইলে মনে রাখতে পারো, ঠিক আছে? বাট ভুলে যাও তাও কোনো সমস্যা নাই, বাট একটু দেখে রাখো যে ভাইয়া বিট বাইট নিয়ে এই আলোচনাগুলো করছিল। ওকে ওকে, সো বিট বাইট গেল আমাদের। এবার হচ্ছে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আসি। তো এটা তো সহজ কথা ভাই, যে সংখ্যা পদ্ধতিতে এই যে 8টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, সেই 8টি কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো নিয়ে আমরা তো অলরেডি আলোচনা করছি। তাদেরকে আমরা কি বলি? তাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলি। সো এই অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা তেমনভাবে আমরা করব না। সো এই যে জাস্ট 8টা বিট নিয়ে ব্যবহার করা হয়, এই সংখ্যাটাও হচ্ছে কম্পিউটারাইজড। পূর্বপুরুষরা আদিম যুগের যে কম্পিউটারগুলো আছে সেগুলোতে ব্যবহার করতো। এখন ডিজিটালও কিছু কিছু ডিভাইসে এই সংখ্যা পদ্ধতিটা ব্যবহৃত হয়। এরপর আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা করে ফেলছি। আমাদের পুরো লাইফটাই কাটছে কি ডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে। যেই সংখ্যা পদ্ধতিতে আমাদের কয়টা বিট থাকে বলতো? যে সংখ্যা পদ্ধতিতে ডেসিমাল শব্দের অর্থ তো তোমরা জানো 10, যে সংখ্যা পদ্ধতিতে 10টি 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বলি। আমাদের পুরোটা লাইফটাই গেছে কি দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে। সো এটা নিয়ে আমি আর কি আলোচনা করবো বলো? তোমরা সবাই জানো যে দশমিক সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। এবার আসো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা তো দেখলাম হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 16টি প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলি। তো এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে তাকে প্রতীক বা চিহ্ন ব্যবহার করে তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলতেছি। তো 0 থেকে 9 পর্যন্ত 10টা, এরপরে বাকি 6টা A B C D E F এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? এখন এগুলার সাথে প্রত্যেকটা সংখ্যার, যেহেতু এগুলো সবই পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটার সাথে আরেকটার কি আছে? গভীর সম্পর্ক আছে। একটার সাথে আরেকটার গভীর সম্পর্ক আছে। সেই গভীর সম্পর্কটা ভাইয়া তোমাদের নেক্সট দিন আলোচনা করব, যে সংখ্যা পদ্ধতিগুলোর ভিতরে কি সম্পর্ক রয়েছে, 4টা সংখ্যা পদ্ধতির মধ্যে কি সম্পর্ক রয়েছে। আজকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে বুঝলা। এখন দেখো এই এক নজরে বিভিন্ন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? এই যে নাম্বার সিস্টেম, এটা ইংলিশে লেখা আছে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এই যে বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8, ডেসিমালের বেস হচ্ছে 10, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। ওকে, আর এই যে ডিজিটগুলো হচ্ছে 0, 1, 0, 1, 2 তো তোমরা জানো অক্টালে আমরা 0 থেকে 7 পর্যন্ত, ডেসিমেলে আমরা 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করি, হেক্সাডেসিমালে আমরা 0 থেকে 9 এবং ABCDEF পর্যন্ত। আর এগুলোকে লেখা হয়, বাইনারিকে লিখবো আমরা এই যে ডিজিটগুলোকে লিখে জাস্ট 2 লিখে দিব। অক্টাল আমরা ডিজিটগুলোকে লিখে 8 লিখে দিব। ডেসিমাল আমরা ডিজিটগুলো লিখে 240 লিখে দিব। আর আমরা হেক্সাডেসিমাল কত লিখে দিব? এই ডিজিটগুলো লিখে 16 লিখে দিব। এখন বেস লিখে দিলেই কি তুমি উদ্ধার হয়ে গেছো? একটা জিনিস আমি তোমাকে বলি, তুমি একটুখানি আমাকে বলো তো, আমি যদি লিখি 369, তারপর এখানে বেস দিয়ে দিছি অক্টাল। এমসিকিউতে এই পুনটা আমিগুলো বহুত করে টিচাররা। তো তোমাকে 369 দিয়ে এখানে দিয়ে দিবে হচ্ছে 8, তারপরে বলবে নিচের
কোন সংখ্যাটি সঠিক নয়? আমি প্রশ্নই করি তোমাদের, দুইটা দিই, বেশি দিব না। নিচের কোন সংখ্যাটি সঠিক নয়? কোন সংখ্যাটি সঠিক নয়? কোন সংখ্যাটি সঠিক নয়? এই তোমরা কি চিন্তা করতেছো যে ভাইয়া আপনি তো কোনো কোয়েশ্চেন প্র্যাকটিস করাইতেছেন না, আপনি না করাইতেছেন কোনো কোয়েশ্চেন প্র্যাকটিস, খালি টপিকগুলোই পড়াই যাইতেছেন, আপনি কি আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করাবেন না? আসলে ভাই আমি বিলিভ করি কি জানো, ইন্টারের সিলেবাসটা এত বড় যে তোমাকে আমি কোয়েশ্চেন যদি করাই, কোয়েশ্চেন করায় কুল পাবো না আমি, বুঝছো? এত কোয়েশ্চেন। সো আমি ইন্টারের পড়াশোনাটা এমনভাবে পড়াই, বেসিকটারে না আমি টুখর লেভেলের করে দিতে চাই তোমাদের, মানে বেসিকে যাতে তোমাদের কোনো ঘাটতি না থাকে। প্রত্যেকটা সাবজেক্ট আমি যেগুলো পড়াবো, আমি মেইন ফোকাস থাকবে আমার বেসিকে। প্রত্যেকটা জিনিস কোথা থেকে আসতেছে, কি হইতেছে, মেইন ফোকাস থাকবে হচ্ছে বেসিকে। তো সবার কাছে টেস্ট পেপার থাকবে, সবার কাছে গাইড থাকবে, সব কিছু থাকবে। তো তোমরা কোয়েশ্চেনগুলো দেখে যদি না বুঝো, সলিউশনের একটুখানি হিন্টস দেখলেই যদি বেসিক থাকে ঠাস করে ধরে ফেলবা। টিচারের কাছে যাওয়াও লাগবে না যে স্যার এই কোয়েশ্চেনটা কেমনে সলভ করছে একটু বলেন তো, এগুলো কোনো দরকার হবে না। তুমি যা দেখবা কি করছে না করছে সব বুঝবা, নিজেই পারবা। আর তাই বলে কি আমি কোয়েশ্চেনই প্র্যাকটিস করবো না যে ভাইয়া আপনি কি তাহলে কোয়েশ্চেনই প্র্যাকটিস করাবেন না? অবশ্যই করাবো, কিন্তু সবার শেষে আমার পড়ানোর ধাঁচ থাকবে আগে বেসিক কমপ্লিট করে দিব। সবার আগে কি ভাইয়া, সবার আগে হচ্ছে তোমাদের বেসিক কমপ্লিট করে দেওয়ার পরে ভাইয়া আমি আসবো হচ্ছে তোমাদের সিকিউ, ওয়ান শট সিকিউ ক্লাসগুলো, পরে আমি তোমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলোতে ফিরবো। তো এখানে আমাদের বলছে নিচের কোন সংখ্যাটি সঠিক নয়। আমি লিখছি 3698 আর আমি লিখলাম হচ্ছে 3028। তুমি বলো তো 10, তুমি বলো কোন সংখ্যাটা সঠিক না, বলো। তোমার দেখার সাথে সাথেই মাথার ভেতরে চলে আসার কথা যে ভাইয়া এই সংখ্যাটা সঠিক না, কারণ আমি দেখতেছি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 9 নামে কোনো ডিজিটই নেই। অক্টাল, আপনি এখানে বেস দিছেন 8, তার মানে আপনি বলতে চাইতেছেন যে আচ্ছা 8 যেহেতু বেস দিছেন, নাম্বারটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার, কিন্তু অক্টাল নাম্বারে তো আমরা জানি ভাইয়া 9 নামে কোনো ডিজিটই নাই, কোনো 9 নামে কোনো ডিজিট নাই। বাট আপনি 369 দিছেন, আবার বেস দিতেছেন 8, তাহলে এটা সঠিক না। তাহলে সঠিক হইতে হইলে কি হইতে হবে? হয় এটা 10 হবে, না হয় এটা 16 হবে, না হয় এটা কি হবে 16 হবে, হয় এটা 10 হবে, না হয় এটা 16 হবে। তো এইভাবে আমি ভাইয়া বুঝবো যে আপনি একটা আমাকে সঠিক নাম্বার দিছেন, ঠিক আছে? সঠিক কি সঠিক না। আবার এখানে দিচ্ছেন 10, ঠিক আছে, এটা 10 হইতে পারে, ডেসিমালে 302 আছে। এখন ভাইয়া আপনি যদি আবার এমনি একটা নাম্বার দেন যে 30A, আবার এখানে লাগাই দিচ্ছেন 10, তাহলে এটা কি ভাইয়া সঠিক হবে? বলেন, হবে সঠিক? না ভাইয়া, এটাও একটা সঠিক নাম্বার হবে না। কারণ আপনি একটু খেয়াল করেন যে ডেসিমাল নাম্বার সিস্টেমে এ নামে তো কোনো ডিজিটই নাই, বাট আপনি এখানে আমাদের লিখছেন 30A, বাট বেস হিসেবে দিচ্ছেন কি 10। ভাই এই কামটা তো আপনি আমার সাথে ঠিক করেননি। এখানে আপনি যেহেতু এ লিখছেন, এ আছে কোথায় ভাইয়া? হেক্সাডেসিমেলে। তাহলে আপনার ওইখানেই আমাকে অবশ্যই বেজ হিসেবে কি দিতে হবে ভাইয়া? 16 দিতে হবে। বেজ হিসেবে যদি 16 দেন তাহলে বলবো যে ভাইয়া ঠিক আছে, এই নাম্বারটা সঠিক। তো এখন আমি যে 3টা নাম্বার আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন, এখন দেখেন 3টা নাম্বারই সঠিক। তার মানে বেজ দিয়ে দিলেই হয়ে যাবে না, ওই অঙ্কগুলা ওই নাম্বার সিস্টেমে আছে কি না, ঠিক আছে, সেটাও আমাদের দেখতে হবে। যেমন এখানে আমি চাইলেই 8 দিতে পারবো, 8 দিতে পারবো? বলেন তো, আমি যদি লিখে দিই ভাই, এখানে আমি জাস্ট লিখে দিলাম 8, পারবো? বলেন পারবো? পারবো না তো, কারণ কই থেকে এ আসবে, কই থেকে? এখানে লিখতেছি 8, নাম্বার সিস্টেমটার আমরা বেস দিতেছি 8, বুঝাচ্ছে সে অক্টালে আবার এ কই থেকে আসছে? ফাইজদামি পাইছো? দেখা যাবে না, বুঝতে পারছো? তো এর নিচের কোন সংখ্যাটি সঠিক নয়? এখন কোন সংখ্যাটি সঠিক নয় বলেন, বড় ভাই বলেন ভাই, এটা সঠিক না। ওটা তো সঠিক বানায় দিছেন, তাহলে কাইটা দেন, তিরমির এগুলা ইয়েটিয়ে কাইটা দেন, ক্রস কাইটা দেন। তো এই নাম্বারটা সঠিক, এটাও সঠিক, লাস্টে গিয়ে ওটা সঠিক নয়। কেন সঠিক নয়? এ দিয়ে রাখছেন, আবার বেস দিয়েছেন 8। ওকে, সো এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। বাট আরও একটা আলোচনার বিষয় ছিল পজিশনাল সংখ্যা পদ্ধতির পারস্পরিক যে সম্পর্ক। 4টা পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ঠিক আছে, এই যে এবং হচ্ছে ডেসিমেল, এই 4টার সাথে
একটার সাথে আরেকটার কী সম্পর্ক রয়েছে, সেই পারস্পরিক সম্পর্কটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। সো সবাইকে নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় একাডেমিক ক্লাসেস এবং আপনাদের শাহিন ভাইয়ার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।